স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে আশাপূর্ণা দেবী রচিত প্রথম প্রতিশ্রুতি। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব প্রথম প্রতিশ্রুতি উপন্যাস থেকে অধ্যায় 7। আঁচল ডুবিয়ে নাড়া দিয়ে দিয়ে তলার জল ওপরে আর ওপরের জল তলায় করছিল ওরা, তপ্ত জল শীতল করতে। বেলা পড়ে এসেছে, তবু পুকুরের জল টকবগিয়ে ফুটছে। এ জলে নেমে ঝাঁপাই ঝুরলে গা ঠান্ডা হবার বদলে দাহই হয়। তবু জলের আকর্ষণ বড় আকর্ষণ, তাই বেলা পড়তেই জলে পড়া চাই পাড়ার নবীনাকুলের। চাটুজ্জে পুকুরের জল তোলমাটি ঘোল করছিল পুন্নি, টেপি, পুঁটি, খেদি প্রমুখ নবীনারা। সত্য কেন এখনো এসে হাজির হয়নি তাই ভাবছে ওরা। আর অনুপস্থিত সত্যর সন্তোষ বিধানের জন্যেই বোধ করি জল শীতল করার অভিযানটা এত জোর কদমে চালাচ্ছে। সত্য এদের প্রাণপুতুল। সত্য কি শুধুই তাদের দলনেত্রী? ভগবান জানেন কোন গুণে সত্য সকলের হৃদয় নেত্রীও। সত্যবিহীন খেলা ওদের শিবহীন দক্ষযজ্ঞেরই সামিল। পুকুরে ঝাঁপাই ঝোড়ার ব্যাপারে সত্যই রোজ অগ্রণী, তাই ওরা বারবার ফুটন্ত জলকে তলা ওপর করতে করতে ওকে প্রশ্ন করছিল, সত্যর কি হলো রে? ঘরে তো দেখলাম না। বলছিল তো ঠিক সময় দেখা হবে। বাগানে কোথাও আছে নাকি এখনো? দূর, একা একা কি আর বাগানে ঘুরবে? বেওয়ালা মেয়ে, ভয় নেই পরাণে? ভয়? সত্যর আবার ভয়? দেখিস ও শ্বশুরবাড়ি গিয়ে শাউরি পিস শাউরিকেও ভয় করবে না। তা আশ্চর্য নেই, ও যা মেয়ে। সত্য যে তার সমস্ত সখী সঙ্গিনীদের প্রাণের দেবতা। তার প্রধান কারণ বোধহয় সত্যর এই নির্ভীকতা। নিজের মধ্যে যে গুণ নেই, যে সাহস নেই, সে গুণ সে সাহস অন্যের মধ্যে দেখতে পেলে মোহিত হওয়া মানুষের স্বভাব ধর্ম। নির্ভীকতা ব্যতীত আরও কত গুণ আছে সত্যর। খেলাধুলোর ব্যাপারে সত্যর উদ্ভাবনী শক্তির জুড়ি নেই। বল আর কৌশল দুই তার অন্যের চাইতে 100 গুণ বেশি। মোটাসোটা একটা গাছের কাঁটা গুঁড়িকে দড়ি বেঁধে একা টেনে আনা সত্যবতীর পক্ষে আদৌ অসম্ভব নয়। আবার সেই গাছের গুঁড়িকে গড়িয়ে পুকুরের জলে ফেলে ডিঙি বানানো সত্যর কৌশলই সম্ভব। এর ওপর আবার পয়ার বাঁধা। পয়ার বাঁধার পর থেকে পাড়ার সমস্ত ছোট ছেলে মেয়েই তো সত্যর পায়ে বাঁধা পড়েছে। সেই সত্যর জন্য জল শীতল করছে ওরা, এ আর বেশি কথা কি? কিন্তু সত্যর এত দেরি কেন? এদিকে যে এদের মেয়াদ ফুরিয়ে আসছে। ঠাকুমা পিসিরা একবার চৈতন্য পেয়ে খোঁজ করলেই তো হয়ে গেল। নেহাত নাকি ঠিক এই সময়টুকু অভিভাবিকা দলের কিঞ্চিত দিবানিদ্রার সময়, তাই এদের এই অবাধ স্বাধীনতা। হাঁ, এই পড়ন্ত বেলাতেই গিন্নিরা একটু গড়িয়ে পড়েন। সারা বছর তো নয়। মেয়ে মানুষের দিবানিদ্রার মতো অলক্ষণে ব্যাপার আর কি আছে সংসারে? নেহাত আমের সময়টা। আমের যে একটা নেশা আছে। গিন্নিরা বলেন আমের মদ। আম খাও বা না খাও, এ সময় শরীর ঢিস ঢিস করবেই। অবশ্য না খাওয়ার প্রশ্ন ওঠেই না। আম কাঁঠাল আবার কে না খায়? হরু ভট্টাচার্যের মার মতো কে আর আমহেন বস্তুকে জগন্নাথের নামে উৎসর্গ করতে পারে? হরু ভট্টাচার্যের মা সেবার শ্রীক্ষেত্তর গিয়ে এই কাণ্ড করে এসেছেন। ক্ষেত্তর করার পর জগন্নাথকে ফল দিতে হয় বলে আম ফলটি দিয়ে এসেছেন।
মনের আক্ষেপে সেবার হরু ভট্টাচ আম বাগান বেচে দিতে চেয়েছিলেন। বলেছিলেন, মার ভোগেই যদি না লাগলো তো আম বাগানে আমার দরকার। তা ভট্টাচার্যের মা ছেলেকে হাতে ধরে বুঝিয়ে ঠান্ডা করেছিলেন। বলেছিলেন, বাবা আজন্মকাল তো খেয়ে এলাম, তবু খাওয়ার লালুস ঘোচে না। তাই বলি, যে দব্যিতে এত আসক্তি, সেই দব্যি জগন্নাথকে উৎসুগ্য করব, তাই বলে তুই বাগান নষ্ট করবি? ছেলেপুলে খাবে না? ছেলেপুলে বুড়ো যুব আমের ভক্ত সবাই। আমের মরশুমে দিনে 1 কুড়ি 1.5 কুড়ি আম খাওয়া তো কিছুই না। অবশ্য সব আম সবাই খায় না, অর্থাৎ পায় না। সংসারের সদস্যদের শ্রেণী হিসেবেই আমের শ্রেণী হিসেব করে ভাগ হয়। কর্তাদের নৈবেদ্যে লাগে জোর কলম। গোলাপ খাস, ক্ষীরসাপাতি, নবাব পসন্দ, বাদশাভোগ, ঢাউস, ফজলি ইত্যাদি গিন্নিদের ভোগের জন্যে সরানো থাকে। পেয়ারা ফুলি, বেলসুবাসী, কাশির চিনি, সিঁদুর মেঘে। আর বৌঝি ছেলেপুলেদের ভাগ্যে জোটে রাশিরাম। তা রাশি রাশি না পেলে যাদের আশ মিটবে না, তাদের জন্যে রাশির বরাদ্দ ছাড়া আর কি বরাদ্দ হতে পারে? বাড়ির ঝুড়ি ঝুড়িতেই কি ওদের আশা মেটে? দুবেলাই জলখাবারই ঝুড়ি ঝুড়ি তো পায়, কারণ গিন্নিরা প্রকৃতির এই দাক্ষিণ্যের সময় মুড়ি ভাজা পর্বটি থেকে কিঞ্চিত রেহাই নেন। কিন্তু হলে কি হবে, বাড়ি থেকে মধুকুলকুলি আমের পাহাড় শেষ করেই ওরা তক্ষুনি ছোটে হয়তো বা বউপালানি কি বাঁদর ভ্যাবাচ্যাকা আমের বাগানে। বাঘা তেঁতুলের বাবা জাতীয় সেই আমগুলি পার করার সহায় হচ্ছে মুঠো মুঠো নুন। অবশ্যই তুচ্ছ হলেও বস্তুটা সংগ্রহ করতে বালক বাহিনীকে বিশেষ বেগ পেতে হয়, কারণ ওর আশ্রয়স্থল যে একেবারে রান্না ভাঁড়ারে, যেটা নাকি সম্পূর্ণ গিন্নিদের এলাকা, আর যে গিন্নিরা হচ্ছেন একেবারে সহানুভূতিহীনতার প্রতীক। ছেলেপুলেদের সব কিছুতেই তো তাঁরা খড়গহস্ত। নুন একটু চাইতে গেলেই প্রথমটা একেবারে তীরে মারতে আসবেন জানা কথা। তবে নাকি ছেলেগুলোর খুব ভাগ্যের জোর যে প্রায় সব সময়ই ওরা ওনাদের অস্পৃশ্য। কাজেই মারতে আসলেও মারতে পারেন না। তারপর বহুবিধ কাকুতি মিনতির পর যদি বা দেবেন তো সে একেবারে সোনার ওজনে দেবেন, আর সঙ্গে সঙ্গে বলবেন, যাচ্ছিস তো আবার টক বিষ আমগুলো গিলতে? ঘরে এত খায় তবু আশ মেটে না গো। কি রাক্ষসে পেট গো, কি লক্ষ্মী ছাড়া দিশে। মরবি মরবি, রক্ত আমাশা হয়ে মরবি। সবগুলো একসঙ্গে মনসাতলায় যাবি, যত সব পাপগুলো একত্তর জুটেছে। গালমন্দবিহীন লবণ, সে ওরা কল্পনাও করতে পারে না। তবে সত্য আগে আগে চরণ মুদির দোকান থেকে বেশ খানিকটা সংগ্রহ করে আনতে পারত, কিন্তু ইদানিং অর্থাৎ বড় হয়ে ইস্তক মুদির দোকানে ভিক্ষে করতে যেতে ওর লজ্জা করে। বড় জোর দূরে দাঁড়িয়ে থেকে নিতান্ত একটা শিশুকে লেলিয়ে দেয়। কবরেজের মেয়ে বলে সমাজের সত্যর কিছুটা প্রতিষ্ঠা আছে, সে প্রতিষ্ঠার মর্যাদাটাও তো রাখতে হবে। আজ দুপুরে আমবাগান পর্বে সত্য ছিল, তারপর কখন এক সময় যেন বাড়ি চলে গিয়েছিল। খেদে একটু কল্পনাপ্রবণ, তাই সে বলে, সত্যর শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি তো? দূর, শ্বশুরবাড়ি থেকে আবার শুধু শুধু কেউ আসবে কেন? আর আসেও যদি সত্যর সঙ্গে কি, যে আসবে সে তো চণ্ডীমণ্ডপে বসবে। সহসা পুঁটি চেঁচিয়ে ওঠে, আসছে আসছে আসছে, বাবা ধরে পেরান পায়। এত দেরি কেন রে সত্য? আমরা সেই কখন থেকে জল ঠান্ডা করছি।
সত্য বিনা বাক্যে গম্ভীরভাবে ঘাটের পৈঠের ভাঙাচোরা মাচিয়ে জলে নামে। কী রে সত্য, মুখে কথা নেই যে? বাবা, আজ এত পায়া ভারী কেন রে তোর? সত্য এক মুখ জল নিয়ে কুলকুচো করে ঠোঁট মাখিয়ে বলে, পায়া ভারী আবার কি? মনীষীর রীত চরিত্রের দেখে ঘেন্না ধরে গেছে। ও মা, কেন রে? কাকে দেখে? কার কথা বলছিস? সত্য জ্বলন্ত স্বরে বলে, বলছি আমাদের জটাদার বইয়ের কথা। গলায় দড়ি, গলায় দড়ি, মেয়ে জাতের কলঙ্ক। সত্যর বয়স 9 বছর, অতএব সত্যর পক্ষে এ ধরনের বাক্যবিন্যাস অসম্ভব। এমন কথা ভাববার হেতু নেই। শুধু সত্য কেন, নেহাত ন্যাকা হাবা মেয়ে ছাড়া সে আমলে 8-9 বছরের মেয়েরা এ ধরনের বাক্যবিন্যাসে পোক্তই হতো না। হবে কেন? 4 বছর বয়স থেকেই যে তাকে পরের বাড়ি যাওয়ার তালিম দেওয়া হতো, আর বয়স্থাদের মহলেই বিচরণের ক্ষেত্রে নির্বাচন করা হতো। সেক্ষেত্রে শিশু বলে কোনো কথাই বাদ দেওয়া হতো না তাদের সামনে। কাজেই সত্য যদি কারো উপর খাপ্পা হয়ে তাকে মেয়ে জাতের কলঙ্ক বলে অভিহিত করে থাকে, আশ্চর্য হবার কিছু নেই। পুণ্যি তাড়াতাড়ি প্রশ্ন করে ওঠে, কেন রে, কি হয়েছে? যম জানে বলে প্রথমটা খানিকক্ষণ যমের উপর ভার ফেলে রেখে অতঃপর সত্য মুখ খোলে। জন্মে আর ওর মুখ দেখছি না। ছি ছি, গেছলাম। বলি, আহা, স্বামী শাওরির ভয়ে রোগের ওষুধটুকু পর্যন্ত খেতে পায় না। যাই একবার দেখে আসি কেমন আছে। সেজ পিসি তারকেশ্বরে গেছে শুনেছি, মনটা তাতেই আরও খোলসা ছিল। ও মা, গিয়ে ঘেন্নায় মরে যাই। কি দুষ্পিবৃত্তি, কি দুষ্পিবৃত্তি! এরা শঙ্কিত দৃষ্টি মেলে তাকিয়ে থাকে, না জানি কোন ভয়ঙ্কর কাহিনী উদ্ঘাটন করে বসে সত্য। শুধু পুণ্যি ভয়ে ভয়ে বলে, কি দেখলি রে? কি দেখলাম বললে পেত্তয়ে করবি। দেখি কিনা ঘরে জটাদা বসে, আর বউ কিনা তাকে পান সেজে দিচ্ছে আর হাসি মস্করা করছে। জটাদা? খেদি, পুঁটি, টেপি সকলে একযোগে বলে ওঠে, ও হরি, এতেই তোর এত রাগ? শাউরি বাড়ি নেই, তাতেই বুকের পাটাটা বেড়েছে আর কি। বুকের পাটা বেড়েছে বলে পান সেজে খাওয়াবে, হাসি মস্করা করবে? সত্য যেন ফুলতে থাকে। পুণ্যি আরও ভয়ে ভয়ে বলে, তা পরপুরুষ তো আর নয়, নিজের স্বামী। নিজের স্বামী? সত্য ঝটপট বার দুই কুলকুচু করে বলে, খ্যাংরা মারো অমন স্বামীর মুখে। যে স্বামী লাথি মেরে জমের দক্ষিণ দোরে পাঠায়, তার সঙ্গে আবার হাসি গপ্প। গলায় দিতে দড়ি জোটে না। আবার আমায় কি বলেছে জানিস? আমার স্বামী আমায় মেরেছে, তোমায় তো মারতে যায়নি ঠাকুরঝি। তোমার এত গায়ে জ্বালা কেন যে ছড়া বেঁধে গালমন্দ করতে আসো? এরপর আবার আমি ওর মুখ দেখব? আঁচলটাকে গা থেকে খুলে জোরে জোরে জলের উপর আছড়াতে থাকে সত্য। সখী বাহিনী কিঞ্চিত বিপদে পড়ে। ওরা অভিযুক্ত আসামিনীকে খুব একটা দোষ দিতে পারে না, কারণ স্বামী একদা একদিন বেদম মেরেছে বলে যে জন্মে আর সে স্বামীকে পান সেজে খাওয়ানো চলবে না, এতটা কঠোর ক্ষমাহীন মনোভাব তাদের পক্ষে আয়ত্ত করা শক্ত। অথচ সত্যর কথার প্রতিবাদ চলে না, সত্যর কথাই সমর্থন না করলে চলে না। কিন্তু ও কি, ও কি, ও কিসের শব্দ? হঠাৎ বুঝি ওদের বিপদে রক্ষা করলেন মধুসূদন? পুকুর পাড়ের রাস্তায় তালগাছের সারির ওদিকে যেন অশ্বক্ষুরধ্বনি ধ্বনিত হলো। ঘোড়ার খুরের শব্দ না? ঘোড়ায় চড়ে কি আসে?
পুণ্যি তরবর করে ঘাটে উঠে এগিয়ে দেখে পড়ি তো মরি করে ছুটে আসে। এই সত্য, মেজদা, মেজদা, অর্থাৎ রামকালী। সত্য অবিশ্বাসের হাসি হেসে মুখ ভেঙিয়ে বলে ওঠে, স্বপ্ন দেখছিস নাকি? বাবা না জিরেটে গেছে। আহা, তা সেখানে তো আর বাস করতে যায়নি, আসবে না? ইত্যবসরে ক্ষুরধ্বনি একবার কিছুটা নিকটবর্তী হয়েই ক্রমশ দূরবর্তী হয়ে যায়। সত্য গলা বাড়িয়ে একবার দেখতে চেষ্টা করে, তারপর নির্লিপ্তভাবে বলে, যেমন তোমার বুদ্ধি। বাবা বুঝি ঘোড়ায় চড়ে জিরেটে গেছিল, নাকি পালকিটা মাঝ রাস্তায় ঘোড়া হয়ে গেল? পালকি? তাও তো বটে। পুণ্যি দ্বিধাযুক্ত স্বরে বলে, আমি কিন্তু সদ্য দেখলাম মেজদা আর মেজদার ঘোড়াটা বাড়ির দিকেই তো গেল। তা গেল বটে, তবে কি হঠাৎ জিরেটের সেই রুগীর ন্যায় দেয় অবস্থা ঘটেছে? তাই হঠাৎই কোনো মোক্ষম ওষুধের দরকার পড়েছে, যার জন্যে পালকি রেখে ঘোড়ায় চড়ে ছুটে আসতে হয়েছে চিকিৎসক রামকালীকে ডাকতে? খেদি বলে, যাই হোক বাপু সত্য, তুই বাড়ি যা। কবরেজ জ্যাঠা ভিন্ন, এ গ্যারামে ঘোড়াতেই বা চড়বে কে? এ কথাটাও খাঁটি। ঘোড়া আর আছেই বা কার? এ অঞ্চলে কালে কুস্মিনে বর্ধমান রাজ্যের কোনো কর্মচারী কি কোম্পানির লোক ঘোড়ার পিঠে চড়ে আসে? নইলে ঘোড়াকে কোথায় পাচ্ছে? ঘাট থেকে উঠে পড়ে সত্যবাহিনী। এখন প্রথমটা সকলেরই সত্য ভবনে অভিযান, কারণ ঘোড়া রহস্য ভেদ না করে কে স্থির থাকতে পারবে? ভিজে কাপড়ে জল সপসপিয়ে আর মলের গোছা বাজিয়ে ওরা রওনা হলো। কিন্তু এ কি তাজ্জব! এ যে একেবারে রূপকথার গল্পের মতো। সত্যদের বাড়ির কাছাকাছি পৌঁছতে না পৌঁছতে হাঁ হয়ে দেখে ওরা রামকালী ফের ফিরে যাচ্ছেন ঘোড়া হাঁকিয়ে। শুধু এবারে বাড়তির মধ্যে তার পেছনে পিঠ আঁকড়ে আরেকজন বসে। সেজনটি হচ্ছে সত্যর বরদা, রামকালী চাটুর্যের বইমাত্র ভাই কুঞ্জবেহারীর বড় ছেলে রাসবেহারী। পুণ্যির কথাই সত্যি বটে, অশ্বারোহী ব্যক্তি রামকালী। কিন্তু এ নিয়ে এখন আর বাহাদুরি ফলায় না পুণ্যি। শুধু হাঁ করে অনেকক্ষণ ঘোড়ার পায়ের দাপটে ঠিকরে ওঠা ধুলোর ঝড়ের দিকে তাকিয়ে থেকে নিঃশ্বাস ফেলে বলে, ব্যাপার কি বলতো? আমিও তো তাই ইনতাম করছি। সত্য অবাকভাবে বলে, ওষুধ নিতে আসবে যদি বাবা, তো বরদাকে পিঠে বেঁধে নিয়ে যাবে কেন? সেই তো কথা। প্রচণ্ড গরম, তবু জল সপসপে ভিজে কাপড়ের ওপর হাওয়ার ডানা বুলিয়ে যাওয়ার দরুন গাটা কেমন শিরশির করে এলো। সত্য এবার হাঁ করা ভাব ত্যাগ করে বিচক্ষণের সুরে বলে, নে নে চল। দৌড়ে দাঁড়িয়ে গুলতুনি করে আর কি হবে? বাড়ি গেলেই টের পাবো কি হয়েছে। তোরা যা, ভিজে কাপড় ছেড়ে আয়, আমি দেখি কি হয়েছে। কি হয়েছে? যা হয়েছে তা এক্কেবারে সত্যর হিসেবের বাইরে। শুধু সত্যর কেন, সকলেরই হিসেবের বাইরে। ঘোড়ায় চড়ে ঝড়ের বেগে এসে সমগ্র সংসারটার উপর যেন প্রকাণ্ড একখানা পাথর ছুঁড়ে মেরে ফের ফিরে গেছেন রামকালী। সেই পাথরের আঘাত সহজে কেউ সামলাতে পারছে না। সত্য ভেতর বাড়ির উঠোনে ঢুকে দেখল, উঠোনের মাঝখানে বসানো মড়াই দুটোর মাঝখানে যে সরু জমিটুকু, সেইখানে দাঁড়িয়ে আছে বড় জেঠি, ঠিক যেন কাঠের পুতুলটি, আর দাওয়ায় পৈঠেও গালে হাত দিয়ে কাঠ হয়ে বসে তার ঠাকুমা, এবং দাওয়ার উপর জটলা বেঁধে বাড়ির আর সবাই, শুধু যা পিস ঠাকুমাই অনুপস্থিত। অবশ্য সেটাই স্বাভাবিক, কারণ তিনি এই যবনাচারী দাওয়ায় কখনো পা ঠেকান না। এ দাওয়ায় রাস্তা বেড়ানে ছেলেপুলে ওঠে, কর্তাদের খড়ম ওঠে। পিস ঠাকুমা না থাক, আর সবাই তো জটলা করছে। কেন করছে? অথচ কারো মুখে
বাক্যি নেই কেন? ফিস ফিস কথা, ঘোমটার ভেতর হাত মুখ নাড়ানাড়ি। সত্য ঠাকুমার যতটা সম্ভব গা বাঁচিয়ে গা ঘেঁষে বসে পড়ে, সাবধানী ইশারায় প্রশ্ন করে, কি হয়েছে গো ঠাকমা? দিনতারিণী নীরব। অতঃপর সত্য সরব, ঠাকমা, বাবা অমন করে ছুটে এসেই আবার কোথায় গেল? দিনতারিণী মৌন। কি গেরো, কথার উত্তর দিচ্ছ না কেন গো? ঠাকমা, বাবা জিরের থেকে অমন হাঁপাতে হাঁপাতে ঘোড়া ছুটিয়ে এলোই বা কেন? আবার ছুটলই বা কেন? ঠাকমা, বলি তোমাদের সব বাক্যি হরে গেল কেন? একবারও দিনতারিণীর ঠোঁট নড়ে না, তবে ঠোঁট নাড়েন তার সেজোজা শিবজায়া। শুধু ঠোঁট নয়, সহসা পা মুখ সব নড়িয়ে তিনি বলে ওঠেন, বাক্যি হরে যাবার মতন কাণ্ড ঘটলে আর হরবে না? তোর বাবা যা অভাবনী কাণ্ড করে গেল! বাবা, বাবা, খুলেই বলো না স্পষ্ট করে, বাবা জিরের থেকে ঘোড়া ছুটিয়ে এসেই তক্ষুনি আবার কোথায় গেল? তবে তো দেখেইছিস, তবে আর ন্যাকা সাচ্ছিস কেন? রাসুকে নিয়ে গেল তোর বাবা বেয়ে দিতে। বেয়ে দিতে? ধ্যাত! সত্য পরিস্থিতির মর্যাদা ভুলে হি হি করে হেসে গড়িয়ে পড়ে। আহা, আমায় যেন ন্যাকা পেয়েছ সেজ ঠাকুমা, তাই পাগল বোঝাচ্ছে। বরদার বুঝি বেয়ে হতে বাকি আছে? বলে ছেলের বাবাই হয়ে গেল বরদা। গেল তাই কি? এবার হঠাৎ দিনতারিণী মৌন ভঙ্গ করে নাতনিকে ধমকে ওঠেন, বড্ড তো দেখছি ট্যাঁকে কথা হয়েছে তোর। ছেলের বাবা হলে আর বিয়ে করতে নেই, মহাভারত অশুদ্ধ হয়ে যায়। সত্য উত্তর দেবার আগে শিবজায়াই সাংসারিক মাৎসন্যায় ভুলে ফস করে বড় জায়ের মুখের উপর বলে বসেন, মহাভারত অশুদ্ধর কথা হচ্ছে না দিদি, তবে এও বলি, রামকালী যে এক্কেবারে কাউকে চোখে কানে দেখতে দিলে না, চিলের মতো ছোঁ মেরে নিয়ে গেল ছেলেটাকে, বালস পোয়াতি বউটা যাত্রাকালে স্বামীকে একবার দূর থেকে চোখের দেখাটুকু পর্যন্ত দেখতে পেল না, এটা কি ভালো হলো? কখন যে ইতিমধ্যে মোক্ষদা এসে দাঁড়িয়েছেন এ পাশের বেড়ার দরজা দিয়ে এবং আলোচনার শেষাংশটুকু শুনে নিয়েছেন, সে আর কেউ টের পায়নি। মোক্ষদার থান ধুতি গুটিয়ে হাঁটুর ওপর তোলা কাঁধে গামছা, অর্থাৎ স্নানে যাচ্ছেন মোক্ষদা। অবশ্যই স্নানে যাচ্ছেন বলেই যে এই ভেতর বাড়ির অর্থাৎ শয়নবাড়ির উঠোনে তিনি পা দিতেন তা নয়, তবে আজকের কথা স্বতন্ত্র। আজকের উত্তেজনায় অত মরণ বাঁচন জ্ঞান রাখলে চলে না। আজ নয় ঘাটে ২-১০টা ডুব দিয়ে ফের দিঘিতে ডুব দিতে যাবেন, তবে এদের মজলিসে যোগ দেওয়াটা দরকার। মোক্ষদার সেজভাজের কথাটুকু শুনতে পেয়েছেন এবং তাতেই সমগ্র নাটকটি অনুধাবন করে ফেলেছেন। তাই ৩ আঙ্গুলে হেঁটে খানিকটা এগিয়ে এসে গলা বাড়িয়ে বলে ওঠেন, কি বললে সেজ বউ, কি বললে? আরেকবার বলো তো শুনি। শিবজয়া অবশ্য আরও একবার বললেন না, শুধু মাথার কাপড়টা অল্প টেনে মুখটা একটু ফেরালেন। মোক্ষদা একটু বিষ হাসি হেসে বলেন, বলতে অবশ্যই আর হবে না, কানে প্রবেশ করেছে সবাই। তবে ভাবছি সেজ বউ, তুমি হঠাৎ এমন ভট্টাচার্যি হয়ে উঠলে কবে থেকে? যাত্রাকালে রাসুর আমাদের পরিবারের সঙ্গে চোখাচোখি হয়নি এই আক্ষেপে মরে যাচ্ছ তুমি? কলি আর কত পুণ্য হবে? 4 কাল হয়ে তো কলি এখন উপচচ্ছে। শুভ কাজে যাত্রাকালে লোকে ঠাকুর দেবতার পট দেখে বেরোয়, গুরুজনের চরণ দর্শন করে বেরোয়, এই তো জানি, জেনে এসেছি এতকাল। পরিবারের বদন দর্শন না করে বেরোলে জাত যায়, এটা তুমিই প্রথম শোনালে সেজ বউ। শিবজায়া ননদকে ভয় করলেও এতজনের মাঝখানে হেরে যেতে রাজি হন না, তাই বলে ওঠেন, রাসুর কথা আমি বলিনি ছোট ঠাকুরজি,
বড় নাত বইয়ের কথা বলছি। আবা কি জানলো না শুনলো না, আচমকা মাথায় পাহাড় পড়ল? আপনার স্বামী একা আপনার থাকতে থাকতে একবার শেষ দেখাও দেখতে পেল না? সেই কথা হচ্ছে। মোক্ষদা সহসা খলখলিয়ে হেসে ওঠেন। সেজ বউ, আর কেন ঘরে বসে আছো? যাত্রার পালা বাঁধো না। সত্য পয়ার বেঁধেছে, তুমিই বা বাকি থাকো কেন? যা তোমাদের মতিগতি দেখছি, এ আর গেরস্থ ঘরের যুগ্যি নয়। বুড়ো মাগি তুমি, চারকালে গিয়ে এককালে ঠেকেছে, লজ্জা এলো না ও কথা মুখে আনতে? স্বামী কি মন্ডা মেঠাই যে একলা আস্তটা না খেতে পেলে পেট ভরবে না, ভাগ হয়ে গেলে প্রাণ ফেটে যাবে? ছি ছি! একটা ভদ্রলোকের কত বড় বিপদ থেকে উদ্ধার করতে ছুটল রামকালী, আর তার কাজের কিনা ব্যাখ্যানা বসেছে। বড়দের এই বাকযুদ্ধের মাঝখানে সত্য হাঁ করে তাকিয়েছিল। মোক্ষদার কথা শেষ হতেই হঠাৎ ঠাকুমার কোলের গোড়া থেকে উঠে সরে এসে বলে বসে, সেজ ঠাকুমা তো ঠিকই বলেছে পিস ঠাকুমা, নির্যোষ বাবার অন্যায় হয়েছে। বাবার অন্যায় সন্দেহযুক্ত নয়, এক্কেবারে নির্যোষ। উঠোনে কি বাজ পড়ল? কলিকাল শেষ হয়ে কি প্রলয় এলো?